শেখ হাসিনা ষড়যন্ত্র করে ডিপ স্টেটের মানে ষড়যন্ত্রে বা পরিকল্পনায় তারা ক্ষমতা আসে নাই। তিনি ছিলেন রাজনৈতিক নেতা এবং তাকে কিন্তু পেছন থেকে কেউ চালাচ্ছিল না, সে নিজেই তার মানুষ ছিলেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি ব্যান করে এটা ইনক্লুসিভ ইলেকশন হয় নাই, এটা ফেয়ার ইলেকশন হয় নাই। অনেকেই বলে থাকেন যে তারেক রহমান আসলে আসার আগে থেকে ডিপ স্টেট তার খেলা শুরু করেছে, সেই ডিপ স্টেটই তারেক রহমানকে ক্ষমতায় আনছে, এখনো তারেক রহমানকে ডিপ স্টেটই পরিচালিত করছে। এইটার পক্ষে বিপক্ষে বা মানে এই বক্তব্যটা নিয়ে আপনার মন্তব্য একটু শুনতে চাই। ডিপ স্টেট বা অন্য কোনো শক্তি যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় বসিয়েছে। তারেক রহমান ক্ষমতায় এসেছেন একটা নির্বাচনের মাধ্যমে, যদিও নির্বাচনটা আমার দৃষ্টিতে বেশ ফ্লড ছিল, বিকজ এখানে একটা বড় দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, নির্বাহী আদেশ দিয়ে বাইরে রাখা হয়েছে, এবং ওই দলের কিছু মিত্র দলও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, ফলে একটা বড় অংশ নির্বাচনে ছিল না। কিন্তু যদিও বাংলাদেশে ডিপ স্টেট বলে কিছু আছে কিনা আমার মনে হয় আছে, কিন্তু ওই ডিপ স্টেট আমার মনে হয় না যখন একটা আইনসম্মত বা সাংবিধানিক সরকার ক্ষমতা থাকে তখন তারা সক্রিয় থাকে। তারা সক্রিয় হয় যখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়, যেমন অগাস্টের 5 তারিখে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল। তখন দেশটাকে কে পরিচালনা করলো? এটা তো ছাত্ররা করেনি বা কোনো বিপ্লবী সরকার করেনি, এটা সেনাবাহিনী করেছে। সেনাপ্রধান সবাইকে জড়ো করে একটা প্রেসিডেন্টকে নিয়ে একটা অন্তর্বর্তী সরকারের কাঠামো তৈরির জন্য কাজ করেছে, এবং 8 তারিখের পর তারা আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো যখনই 2007 সালেও একই ঘটনা ঘটেছে, যখন দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাচ্ছিল, তখন আপনি এদেরকে ডিপ স্টেট বলতে পারেন। তারা বিদেশি বিভিন্ন শক্তির সহায়তায় বা পরামর্শে বা তাদের সাথে আলোচনায় তাদের সম্মতি নিয়ে 1/11 একটা ঘটনা ঘটালো। কাজেই তারা মানে ডিপ স্টেটের আবির্ভাব হয় যখন দেশে একটা শূন্যতা বা একটা বিশৃঙ্খলা এবং একটা সমূহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে, রাজনৈতিক বিপর্যয়, তখন তারা সক্রিয় হয়। আমি এই প্রসঙ্গ ধরে একটু বলি। জনাব বদিউর রহমান, সাবির ভাই আপনাকে ধন্যবাদ। জনাব বদিউর রহমান, আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা বড় সমালোচনার অংশ ছিল, যে ডিপি স্টেট একটু আসি সামনে, যে ভারতীয় আধিপত্যবাদের কাছে একদম আত্মসমর্পণ করা। কিন্তু আমি আনফরচুনেটলি এই যে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আমি দেখতে পাই নাই, যে পরিবর্তন আমি শেখ হাসিনা সরকারের সময় দেখছি। আমি পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সবাইকে প্রশ্ন করছি, আপনারা বলছিলেন 26 লাখ ভারতীয় এখানে কাজ করে, তাদের তালিকা করা হয়েছে কিনা, তাদেরকে এইটাতে ঠিক করা হয়েছে কিনা, ওনারা এটার কোনো জবাব দিতে পারে নাই। তারা সবচেয়ে বেশিবার যেটা বলছি, আদানির থেকে যে বিদ্যুৎ কেনা হয়েছে, সেই বিদ্যুৎ কেনার ক্ষেত্রে আপনারা এটা চুক্তিটা বন্ধ করবেন কিনা, সেই চুক্তি তো বন্ধ করে নাই, সবার আগে এই টাকাটা দিছে। জামায়াতে ইসলামী ভারতীয় কূটনীতিবিদদের সাথে বৈঠক করে জনাব শফিক রেহমান জামায়াতে ইসলামী এটা গোপন করে গেছে, একদম বিলকুল গোপন করে গেছে। পরে আবার এটা নিয়ে কি জানি বলছে যে হ্যাঁ আমরা এই কারণে বলি না, আমাকে দেখতে আসছে, শরীর খারাপ, এটা একটা সামাজিক এটা ছিল, এই সেই ছিল, পুরোপুরি বাজে কথা আর কি। এই সরকার আইসে তো খলিলুর রহমানকে শুধু রাখছেই তা না, একই জিনিসের মানে এখন আমি বিএনপি, জামাতে ইসলামী, আওয়ামী লীগ কোনো দলের যে পররাষ্ট্রনীতিতে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করার ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না, একজনের মধ্যেও, নীতিতেও না, প্র্যাকটিসেও না। তো সেইটা মানে আমি কেন এটা বিশ্বাস করব যে একটা দলরেই শুধু ডিপ স্টেট রাখে? ডিপ স্টেট যার ইচ্ছা তারা রাখে। এখন আওয়ামী লীগের ইচ্ছা করে নাই, রাখে নাই, এখন বিএনপির ইচ্ছা করে রাখছে, 2 দিন পরে জামাত ইচ্ছা করলে রাখবে। ব্যাপারটা কি এরকমই নাকি? আপনার এর মধ্যে তো কিছুটা সত্যতা আছে। আপনি খেয়াল করেন 25শে ডিসেম্বর তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন, সে সময় তার যে রিসিপশন হলো, এয়ারপোর্ট থেকে 60 ফিট পর্যন্ত নেয়ার জন্য যেভাবে শত শত আর্মির করনিং দিয়ে ওনাকে আনা হইল, এটা একটা বিরাট পয়েন্ট। তাহলে তখনই একটা শো হয়ে দেখা যাচ্ছে যে তাকে অঘোষিত প্রধানমন্ত্রী হিসাবে অনেকটা মেনে নেওয়া হয়েছে। না হইলে আমি তখন অ্যাক্টিভিটি বলছিলাম, এখন আমাদের এইগুলোর জন্য আবার সরকারের পছন্দ না হলে তো নির্যাতন করে, যে হুইজ হি, একটা দলীয় প্রধান আসতেছে, তার নিরাপত্তার জন্য 8-10টা মিলিটারি জিপ কনভয় কর্ডনিং দিয়ে নিয়ে আসলেই তো হয়, কিন্তু এইভাবে রশি ধরে ঘেরাও দিয়ে তাকে নিয়ে আসা হতেছে। তাহলে কারণটা কি এরকম হয় যে তেজগাঁও এয়ারপোর্ট থেকে 10ই জানুয়ারি 1972
বঙ্গবন্ধু সরোয়ার্দী উদ্যানে আসতে 2.5 ঘন্টা লেগেছে। এখন তারেক রহমানের এয়ারপোর্ট থেকে 60 ফিটে আসতে অন্তত 3 ঘন্টা না লাগলে বড় নেতা হয় না। নাম্বার 1, এটা ওইভাবে প্রথমে একটা চাল কাজ হয়েছে। 2 নম্বর দেখেন, লন্ডনে যখন বৈঠক হইল, এই খলিলের পররাষ্ট্র উপদেষ্টা ছিল, খলিলের পদত্যাগ নিয়ে বিএনপি দাবি করেছে না? কিন্তু এই খলিলকে দিয়েই লন্ডনে তারেক রহমান সাহেবকে রিসিভ করাইয়া তাকে কায়দা করে তারা নিজেদের মতো করে নিলেন, এবং তারেক রহমান সাহেবের হাতে ইউনূস সাহেব খলিলের মাধ্যমে একটা ললিপপ ধরাই দিলেন যে ঠিক আছে, আপনি যে টাইমে বলতেছেন নির্বাচন সেভাবে হবে। তাহলে সেখানেও একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। পরবর্তী আসেন থার্ড পয়েন্টে, সে অ্যারেঞ্জমেন্টের ফলে বলা হয়ে থাকে যে খলিল তো 79 ব্যাচের ফার্স্ট বয় ফরেন সার্ভিসের, অল ক্যাডারেও ফার্স্ট হয়েছে, ব্রিলিয়েন্ট, যদিও দেশের সার্ভিসে অনেক সময় থাকে নাই। যে বলা হয়ে থাকে দিল্লি এবং আমেরিকা দুইটাকে ব্যালেন্স করার জন্য খলিলকে দরকার। আবার ইউনূস সাহেব তার প্রতিনিধি হিসাবে বাইরে বলা হয়ে থাকে। এইখানে আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, ধরেন হাইন্ডসাইট খলিলুর রহমান নাই বিএনপির সাথে, এখন তো মনে হচ্ছে যে বিএনপির সাথে খলিলুর রহমান সাহেবের আগেই ভাবসাব ছিল, তাইলে কি বিএনপি জামাতের কাছে হারতো? আমি তো দেখি বিএনপি তারপরেও জামাতের কাছে হারতো না আসলে। ইলেকশন রেজাল্ট তো একই জামাতের কাছে, ওয়াই খলিলুর না 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 শুনেন, ইলেকশন রেজাল্ট এক হইতো ভোটের আগে। অনেকে যখন বলে যে, আমাকে বাগানে হাঁটার সময় জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের সরকার দেখলাম, বিএনপি দেখলাম, এরশাদের জাতীয় পার্টি দেখলাম, জামাতের শুধু বাকি ছিল দেখা। তো আরেকজন পাশে ছোট্ট করে উত্তর দিল যে পোলাও খাইলা, কোরমা খাইলা, বিরিয়ানি খাইলা, নিজের মনটা তো খাও নাই, ওইটার একটা অভিজ্ঞতা যদি পাও নিতে পারো। খলিলুর রহমানের রোলটা কি আসলে? খলিলুর রহমানকে এটা তো বিএনপি সবচেয়ে বেশি জানতো, মানে ওই নিরাপত্তা উপদেষ্টারে যদি আমি পররাষ্ট্রমন্ত্রী বানাই, এটা নিয়ে তো প্রশ্ন উঠবে, তো ওর দরকার কি ছিল? দরকার কি ছিল আপনার, সেটা তো ভিতরের একটা খেলা আছে। খলিলকে কারা ব্যাক করেছে, ইউনূস সাহেবের প্রতিনিধি হিসেবে থাকতেছে, বলে তো অনেক কথা যে এদের ব্যাকিং আছে, ওদের ব্যাকিং আছে। দুইটা দেশের মধ্যে আমেরিকা এবং ইন্ডিয়া দুইটাকে দুতিয়ালি করার জন্য খলিলকে দরকার। ইউনূস সাহেবও আবার তার প্রতিনিধি হিসাবে খলিলকে এখানে পুশ করেছে, একটা প্রতিনিধি থাকলো। আমি বলছিলাম যে খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করা তো দরকার ছিল না। বিএনপি, আমি যেটা বাংলা বলি, এত বড় দল, তার মধ্যে কি একটা পররাষ্ট্রমন্ত্রী দেওয়া যেত না? যেত। এর ভিতরে কি আছে এটা আপনি জানতে হয়তো আরো সময় লাগবে। আমরা আশা করি যে আমরা জানতে পারবো। এটা আমার চিরকালের কৌতূহল, যে আমি কিন্তু এটা জানতে চেষ্টাই করতে থাকবো। যাই হোক, আমি একটু যেন আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, লতিফুর রহমান যখন প্রধান উপদেষ্টা হইলেন কেয়ারটেকার গভর্নমেন্টে, তখন এই খলিল আবার লতিফুর রহমানের পিএস হয়েছে না? লতিফুর রহমান যখন হলেন কোথায় ছিল, কোথা থেকে সে পিএস হইল? ডক্টর মাহবুবার খলিল। তো এইগুলার যোগসূত্র আগের থেকে একটা কানেকশনের মধ্যে, যেখানে হয়তো আপনি আমার ধরাছোঁয়ার বাইরে এগুলা হয়। আমি আবার এগুলাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে দেখি। না, আমি ষড়যন্ত্র মনে করি না, এগুলো হলো পারস্পরিক সমঝোতার মাধ্যমে এগুলো। কিন্তু আপনি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে দেখেন, আমি আপনার এই দেখার সাথে আমি কিছুটা একমত। কিন্তু আপনি আমাকে বলেন তো যে কেন খলিলুর রহমান সাহেবকে বিএনপি নিতেই হইল, নাকি এটা একটা সাধারণ ঘটনা? না, এটা সাধারণ ঘটনা অবশ্যই না, কারণ খলিলুর রহমান বিএনপির মানে সে ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কাজেই তার পক্ষে ইনকামিং গভর্নমেন্টে কোনো পোস্ট পাওয়াই হচ্ছে অনৈতিক একটা ঘটনা। রাইট। তাদের তো নিরপেক্ষ থাকার কথা, তাদের তো পরবর্তী সরকারে কোনো পোস্টই পাওয়ার কথা না। কিন্তু খলিলের ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ? আমার মানে মিস্টার রহমানের কথার সূত্র ধরেই বলি, খলিলুর রহমান আমেরিকার সাথে নেগোশিয়েট করেছেন এই বিভিন্ন বিষয়ে, শুধু এই বাণিজ্য চুক্তি না। আর খলিলুর রহমান কিন্তু ভারতে গিয়েছিলেন, তিনি ওই অজিত দোভালের সেই বৈঠক করেছেন, নিরাপত্তা কনফারেন্সে গিয়েছিলেন, এবং একটা গুজব ছিল মাঠে, যেটা মানে সরাসরি রিপোর্ট হয়নি, যে তিনি দোহায় আমেরিকান এবং কাতারি মধ্যস্থতায় ভারতের সাথে একটা নেগোসিয়েশন করছিলেন। তো এই দুটো, এটা যদি সত্য হয়ে থাকে, আমি জানি না, এটা আমি গুজব শুনেছি, অনেকের মুখেই শুনেছি যে তিনি কাতারে গিয়েছিলেন আমেরিকান, কাতারি এবং ভারতীয়দের সাথে বৈঠক করতে। কিন্তু তিনি যে একমাত্র বাংলাদেশের মানে অন্তর্বর্তী সরকারের যত লোক আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যিনি ইউনূসের আমলে ভারতে গিয়ে তাদের গুরুত্বপূর্ণ
কর্মকর্তাদের সাথে দেখা করেছেন, এবং যখন জয়শঙ্কর ঢাকায় আসে খালেদা জিয়ার ফিউনারাল অ্যাটেন্ড করতে, তখন কিন্তু তিনি গিয়েছিলেন তারেক রহমানের এই জয়শঙ্করের সাথে দেখা করতে, যখন তারেক রহমানের সাথে জয়শঙ্করের দেখা হয়, যদিও আসিফ নজরুলও সেখানে ছিলেন। তো সব দেখে আমার মনে হচ্ছে যে আমেরিকা এবং ভারত, এই দুইটা দেশ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা দেশ, এবং এই দুইটা দেশের সাথে হাসিনা পরবর্তী সময়ে যে ঘটনাবলী ঘটেছে সেটার সাথে ধারাবাহিকতা রক্ষা করার জন্যই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে। এছাড়া আমি আর অন্য কোনো কারণ দেখি না। এটা একেবারেই আমেরিকা এবং ভারতের সাথে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। এবং আপনি দেখেন খলিলুর রহমান কিন্তু ইতিমধ্যেই ভারতে গিয়ে একটা ওপেনিং শুরু করে দিয়েছেন, তিনি কিন্তু সময় কালক্ষেপণ করছেন না। জনাব স্যার, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন সেই জন্য আমি বলি যে আমি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই যে প্রেস কনফারেন্সটা ডাকছিলেন, আসলে প্রেস ব্রিফিংটা ডাকছিলেন, সেটার মধ্যে আমি তাকে প্রশ্নটা করছিলাম হচ্ছে এইরকম যে আপনি বলছিলেন যে ইলেকশন সহজ হবে না, যেখানে আমরা সবাই জানতাম যে ইলেকশন সহজ হবে না, সহজ হবে যদি আওয়ামী লীগ না আসে, ইলেকশন সহজ হবে না, কঠিন হবে নাকি। কিন্তু পরে দেখা গেল যে ইলেকশন সহজই হয়েছে, আপনি 215-র চেয়ে বেশি আসন পাইছেন, তাহলে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা আপনাকে। আমার মনে হয় যে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয় তাহলে জামাতের এতগুলি সিট পাওয়াটা ইঞ্জিনিয়ারিং এর অংশ। হ্যাঁ, এটা এখন দেখেন, এটা দুইটা দলের মধ্যে ইলেকশন হয়েছে। জি, এখানে তৃতীয় দল বলতে কিছু নাই। রাইট। বিএনপি এবং এই সংসদ হচ্ছে দ্বিদলীয় সংসদ, এখানে কিন্তু কোনো জাতীয় পার্টি নাই, এখানে কিন্তু কোনো জামাত আলাদাভাবে নাই। কাজেই বিএনপি যে 200-র উপরে সিট পেয়েছে সেটা মানে ভূমিধস হতেই পারে, কারণ আওয়ামী লীগ নেই। কাজে প্রতিটা নির্বাচনী আসনে আওয়ামী লীগের অনেকে বিএনপিকে ভোট দিয়েছে। যেরকম অনেক লোক আমি চিনি যারা আগে আওয়ামী লীগকে ভোট দিত, তারা এবার বলেছে যে জামাত আটকানোর জন্য আমাদের বিএনপিকে ভোট দিতে হবে। আমি গোপালগঞ্জ গিয়েছিলাম একদিনের জন্য, সেখানে যার সাথেই কথা বলেছি তারাই কিন্তু বলছে যে জামাত আটকানোই হচ্ছে এখন আমাদের মুখ্য। কাজেই আমি বলবো যে এখানে জামাত যে 70টার মতো সিট পেল, এটা কিন্তু আমার আশ্চর্য হলাম না, কারণ 2001 সালে যখন বিএনপি এবং জামাত জোট তাদের যে একটা ভূমিধস হয়েছিল, তখন কিন্তু আওয়ামী লীগ 60টা মতো সিট পেয়েছিল, 60টা না 62টা সিট পেয়েছিল। কাজেই এটা সম্ভব যখন ভোটটা দুইটা গোষ্ঠীর মধ্যে, দুইটা দল বা দুইটা জোটের মধ্যে হয়ে যায়, দুইটা প্রতীকের মধ্যে হয়ে যায়, তখন কিন্তু একটা দল 200-র বেশি পেল, আর একটা দল কিন্তু 50-60টা পেতেই পারে। এটা আশ্চর্য হবার কিছু না। However, আমরা জনাব বদিউর রহমানের কাছে প্রসঙ্গটি আসি যে ইউনূস সরকারের সময় আমরা অনেক বেশি সমালোচনা করেছি আইন হাতে তুলে নেওয়ার, অনেকে এটাকে আদর করে মব বলেছেন, কেউ মব জাস্টিস বলেছেন, আর একজন আবার খুব বলছেন যে মব বললে জাস্টিস বলা যাবে কিনা, মব জাস্টিস বলা যাবে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখেছি যে কবর থেকে উঠিয়ে পুরানোর ঘটনাতে আমরা অবাক হয়েছি। আবার এই কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজনকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি ইসলামের যে ব্যাখ্যা দেন, ইসলামের ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে যে কথা বলেন, সেগুলি তাদের অনেকের পছন্দ হয় না। আপনি কি আসলে এই জায়গাটার মধ্যে বড় কোনো তফাৎ দেখেন, মানে এই ব্যাপারগুলিকে হ্যান্ডেল করার ক্ষেত্রে বা এই ব্যাপারগুলির ক্ষেত্রে শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে, কারা এগুলি করছে সেগুলি বলার ক্ষেত্রে? জনাব বদিউর রহমান। জি, আপনার এটার আগে আমি ইলেকশন সম্পর্কে একটু আমার মতামতটা জানাই। সেটা হইলো এইবারের যে নির্বাচনটা হয়েছে, এটা তো এক দলের নির্বাচন হয়েছে। আপনারা এক দল, আগে বাজাদ এবং জামাত, আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাজাই বাংলাদেশ জামাত ইসলামী, বাজাই তো এক সরকারে ছিল, তারা তো বহু বছর এক ঘরানা করছে। তারা কোনোদিন আলাদা হতে পারবে না জনাব বদিউর রহমান, তারা কোনোদিন আলাদা হতে পারবে না। তারা এই যে এবার নিজেরা ওই যে আওয়ামী লীগের শেষে 24-এ যখন আমরা আর মামুরা যখন দেখলো আওয়ামী লীগরে বাদ দিয়ে দিল, তখন তারা নিজেরা ওই যে বাজাই জামাত ইসলামী এবং বিএনপি এরা নিজেরা ভোট করলো। তো এটা তো দুই দলের ভোটও হয় না। এখন যেটা হচ্ছে, একদম পীর সাহেবরে মেরে ফেললো, তার বাড়িতে আগুন লাগাই দিল, কবর থেকে উঠে পুরাইলো। এটা এই দেশে আপনার কি মনে আছে যে বিএনপি ক্ষমতা থাকতে একযোগে 63 জেলায় বোমা হয়েছে? হ্যাঁ, স্মরণে থাকার কথা হয়েছে। বাংলা বাড়ির কথা মনে আছে যে মানুষের মাথা নিচের দিকে দিয়ে পা উপরে বাঁধায় রেখেছে। শাইখ আব্দুর রহমানকে অ্যারেস্ট করলো। তো সেই সময় বিচারপতি মারা গেল। এখন সাম্প্রদায়িক শক্তি ইসলামকে কেন্দ্র করে যারা উঠে, তাদেরকে যদি সরকার
নমনীয়ভাবে দেখে তাহলে এগুলা আস্তে আস্তে আরো বাড়বে, এগুলা কঠোর না হলে বাড়বে। তার কারণ যারা সাম্প্রদায়িক ইসলামকে পুঁজি করে উঠতে চায় তারা এরকম কেউ। আচ্ছা জনাব বদিউর রহমান, আপনি যদি প্রসঙ্গটা তুললেনি, আপনার কাছে একটু জানতে চাই যে এইটা যেমন কথা যে বাংলাদেশে অনেক সাম্প্রদায়িক শক্তির উত্থান আমরা নিজের চোখে দেখতে পেয়েছি, এটা বাংলা ভাইয়ের উদাহরণ দিয়েছেন আপনি, আসলে শায়েখ আব্দুর রহমানের কথা বলেছেন, 64টা জেলা না আসলে 63টা জেলা, মুন্সিগঞ্জ বাদে সবকটা সবকটা জেলায় সাইমultaneously বোমা হামলা হয়েছে। আমরা দেখেছি যে জগন্নাথ নাম মনে হয় উনার একজন বিচারক, তিনি এজলাসে বসে থাকায় বোমের হামলার শিকার হয়েছেন। অনেকগুলি সিনেমা হলে বোমা হয়েছে, আমি ময়মনসিংহের বোমা হামলার পরে আমি সেখানে গিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে সেই সময় সিনেমা হলগুলিতে মানুষ সিনেমা দেখতে যাইতে পারতো না বা যাইতে চাইতো না, অনেকগুলি ঘটনা ঘটছে।